ব্যাংক খাতে অলস পড়ে আছে ৬,৭০০ কোটি টাকা। বিদেশি ঋণ উদারীকরণের ফল বলছেন ব্যাংকাররা। চুরির টাকা নিয়ে বাহাদুরি করছে রিজার্ভ ব্যাংক, বললেন অর্থমন্ত্রী। সুরাহা না হওয়া পর্যন্ত তদন্ত রিপোর্ট প্রকাশ না করার ঘোষণা। আবারও ভারতীয় ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান এফবিসিসিআই এর। প্রকৌশল ও তথ্য প্রযুক্তি খাতে আগ্রহ প্রকাশ। দর্শক, ব্লেজ লাইটিং সলিউশনস বিজনেস 24 এর স্বাগত। আপনাদের সাথে আছে আমি ইকবাল হাসান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। ব্যাংক খাতে পড়ে থাকা অলস টাকার পরিমাণ ৬,৭০০ কোটির বেশি, যা থেকে ব্যাংকগুলোর আয় আসছে না এক পয়সাও। অলস অর্থের সিংহভাগই রয়েছে কয়েকটি ইসলামী ব্যাংকিং কার্যক্রমে জড়িত প্রতিষ্ঠানে। বাংলাদেশ ব্যাংক মনে করে পরিমাণ কিছুটা বেশি হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর ব্যাংকাররা বলছেন, বিদেশি ঋণ উদারীকরণ নীতি আর দেশীয় ব্যাংকগুলোতে বিনিয়োগ চাহিদা না থাকায় বাড়ছে অলস টাকার পরিমাণ। মজুমদার বাবুর রিপোর্ট। দেশের বিনিয়োগ পরিবেশ গত কয়েক বছরের তুলনায় বেশ স্বাভাবিক। বেড়েছে বিদ্যুৎ উৎপাদনও, কিন্তু এর সাথে তাল মিলিয়ে বাড়েনি ঋণ চাহিদা। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির প্রথমার্ধের পরিসংখ্যানও তাই বলছে। কেন্দ্রীয় ব্যাংকের ধারণার চেয়েও প্রায় 1.5% কম ঋণ গেছে বেসরকারি খাতে। ফলে অলস টাকার পাহাড় জমেছে ব্যাংকগুলোতে। অনেকটা বাধ্য হয়েই বাংলাদেশ ব্যাংক হিসেবে ফেলে রাখতে হচ্ছে কোটি কোটি টাকা। গত 26 ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী যার পরিমাণ 6,672 কোটি টাকা, যার বিপরীতে কোনো মুনাফা পাচ্ছে না ব্যাংকগুলো। আমরা মনে করি যে যেটাকে একেবারেই অলস টাকা বলা হয়, এটি যে খুব বেশি আছে তা না। তবে হ্যাঁ, যে বেশ কিছু ব্যাংকের কাছেই তার আসলে এসএলআর মেনটেন করার জন্য যতটুকু আসলে বন্ড রাখা এবং ক্যাশ রাখা দরকার, তার চাইতে কিছু অধিক আছে। পরিসংখ্যান বলছে সবচেয়ে বেশি অলস পড়ে আছে ইসলামী ব্যাংকগুলোর হিসাবে, যার পরিমাণ 4,754 কোটি টাকা। 877 কোটি টাকা অলস পড়ে আছে বিদেশি ব্যাংকগুলোর। আর দেশি সরকারি ও বেসরকারি ব্যাংকে অলস টাকার পরিমাণ যথাক্রমে 427 ও 496 কোটি টাকা। 100 টাকা যদি ডিপোজিট হয়, আমি সব নিয়ে দিয়ে আমি 80 টাকা 50 পয়সা কিন্তু আমি লোন দিতে পারি। এই 80 টাকা 50 পয়সার মধ্যে এটা হলো আমার এডি রেশিও, আমি এডি অ্যাডভান্স ডিপোজিট রেশিও। আমাদের ব্যাংকে ধরেন এটা 53-4 এবার মধ্যে ছিল। আসার কথা যে আমি আসার পরে এখন একটু বেড়েছে, এটা এখন 53-4 এর মধ্যে টাচ করেছে, আগে 52-তে ছিল। অথচ বিনিয়োগ বোর্ডের তথ্য বলছে ইতিহাসের সর্বোচ্চ বিনিয়োগ নিবন্ধন হয়েছে 2016 সালে। এমনকি প্রকৃত বিনিয়োগ হয়েছে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। ব্যাংকাররা মনে করেন বিদেশি ঋণ সহজলভ্য হওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়ছে দেশীয় ব্যাংকে। বিগ ক্লায়েন্ট তো তারা তো চাবে যে তাদের ফিনান্সিয়াল এক্সপেন্সেস কম হোক, তারা যেন কস্ট ইফেক্টিভনেস হয়। কারণ তারা তো বিদেশের বায়ার, যারা প্রডিউসার, তাদের সাথে কিন্তু কম্পিট করতে হবে। এখন আমাদের যে ফিনান্সিয়াল এক্সপেন্সেস, ফিনান্সিয়াল কস্ট, যেটা ফিনান্সিয়াল এক্সপেন্সেস কিন্তু বেশ হাই। এর বাইরেও প্রায় 1,38,480 কোটি টাকা সরকারি বিল ও বন্ডে বিনিয়োগ রয়েছে ব্যাংকগুলোর, যার গড় সুদহার আমানতের সুদহারের চেয়ে অনেক কম। মজুমদার বাবু, চ্যানেল 24, ঢাকা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, চুরির টাকা নিয়ে বাহাদুরি করছে ফিলিপাইনের রিজার্ভ ব্যাংক। এর একটা সুরাহা করেই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে। সচিবালয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সাথে বৈঠক শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন। রিজার্ভ চুরির প্রতিবেদন নিয়ে অর্থমন্ত্রী জানান, তা প্রকাশ করার এখনও সময় হয়নি। আর রিজার্ভ ফেরতের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত রিপোর্ট প্রকাশ করা হবে না বলেও জানান অর্থমন্ত্রী। বলেন, তদন্ত রিপোর্ট থেকে কেউ এর সুবিধা পাক, সেটা সরকার চায় না। আর্থিক খাতের স্বচ্ছতা ও স্থিতিশীলতা উন্নয়নে বিশ্বব্যাংক $50 কোটি সহায়তা দিতে সম্মত হয়েছে বলেও জানানো হয়। ফিলিপিনের সঙ্গে কিছু বিষয় সেটেল হলে পরে করব। I don't want anybody to take advantage of this report in escaping his responsibilities. ফিলিপিন্সে ব্যাংক, রিজার্ভ ব্যাংক চুরি টাকা নিয়ে বাহাদুরি করছে। They cannot do it. They must return চুরির টাকা যার কাছে it belongs. That attitude is not acceptable. তো এটা রিজলভ করি, তারপরে এটা পাবলিশ করি। বিদ্যুৎ অবকাঠামো সুবিধা সহ সহায়ক পরিবেশ বজায় থাকায় ভারতীয় ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে এফবিসিসিআই। জবাবে ভারতীয় ব্যবসায়ীরা ইতিবাচক মনোভাব পোষণ করেছেন।
সোমবার এফবিসিসিআই ভবনে ইন্ডিয়ান মুসলিম চেম্বার অফ কমার্সের প্রতিনিধিদের সাথে বৈঠকে এমন আলোচনা হয়। ভারতীয় ব্যবসায়ীরা জানান, ভৌগোলিক অবস্থানের কারণেই ভারতের বিনিয়োগের লক্ষ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে ইতিবাচক ব্যবসায়িক সম্পর্ক তৈরিতে আগ্রহ বাড়ছে বিভিন্ন দেশের। সম্ভাবনাময় বাজার আর শ্রমশক্তি বরাবরই আকর্ষণ করেছে বিনিয়োগকারীদের। তারই ধারাবাহিকতায় ইন্ডিয়ান ব্যবসায়ীরাও এদেশে বিনিয়োগের সুযোগ খুঁজছেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাথে বৈঠক করেন ইন্ডিয়ান মুসলিম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের 9 সদস্যের প্রতিনিধি দল। এদেশে ব্যবসার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা। সুযোগ পেলে ইঞ্জিনিয়ারিং, আইটি এবং কৃষি খাতে বিনিয়োগের আগ্রহের কথা জানান ইন্ডিয়ার ব্যবসায়ীরা। প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ রয়েছে আমাদের। এছাড়া এই দেশটিতে বর্তমানে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। এদেশের ব্যবসায়ীরা ইতিবাচক সাড়া দিলে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চাই আমরা। আর এফবিসিসিআই সভাপতি জানান, বর্তমানে যে হারে ব্যবসা বাড়ছে সেভাবে চলতে থাকলে 7.5% প্রবৃদ্ধি হওয়া খুব কঠিন হবে না। পাওয়ারের এখানে যেগুলো ডিস্ট্রিবিউশন পয়েন্টগুলো অনেক মেশিন কেনা হচ্ছে যেগুলো স্টেবিলাইজ করার জন্য, এবং আমরাও এখন চাহিদা মাত্রই বিদ্যুৎ কানেকশনস পাচ্ছি। সো এনার্জি সলিউশনস হয়ে যাচ্ছে এবং অন্যান্য সলিউশনসগুলো হয়ে যাওয়াতেই আমাদের কিন্তু প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ক্রমশই বাড়তে থাকবে মিড 2017 থেকে। দেশে বড় বিনিয়োগের আস্থাহীনতা কেটে গিয়ে স্বস্তির পরিবেশ বিরাজ করছে বলেও জানান এফবিসিসিআই প্রেসিডেন্ট। মাসুম খান, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর গুলিস্তানে ফুটপাত থেকে হকার উচ্ছেদে সোমবারও অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী দক্ষিণ সিটির নগর ভবন ঘেরাও করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন হকাররা। পরে বঙ্গবাজার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ বিষয়ে সিটি কর্পোরেশন নমনীয় হবে না বলে আবারও জানান মেয়র সাইদ খোকন। গত 11 জানুয়ারি হকারদের সংগঠন হকার্স ফেডারেশনের সাথে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের একটি সমঝোতা বৈঠক হয়। সিদ্ধান্ত হয়, কর্মদিবসে ফুটপাত ও রাস্তা দখল করে বসতে পারবে না কেউ, তবে সন্ধ্যার পর হকাররা বসতে পারবেন। ফুটপাতে যদি যে কোনো ধরনের অবৈধ স্থাপনা আমরা সরিয়ে দেব। এই শহরের মানুষের পথ চলাচল নির্বিঘ্ন করবার জন্যে যা যা প্রয়োজন রয়েছে সবকিছু করা হবে। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। জনগণের জন্য যা যা করা দরকার তাই করা হবে। দর্শক, এবারে বাণিজ্য মেলার খবর। আধুনিক আর কর্মব্যস্ত জীবনে সব কাজই সহজ হয়ে আসছে দিন দিন। তাই রান্নাবান্নার কাজে গতি আনতে বাজারে আসছে আধুনিক নানা সরঞ্জাম। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এইসবের বিপুল চাহিদা থাকে প্রতি বছরই। এবারও তাই যোগ হয়েছে নতুন নতুন পণ্য। দাম গেলবারের তুলনায় কিছুটা হেরফের হলেও আছে নানা অফার। এখনকার কর্মব্যস্ত জীবনে রান্নাঘরে বেশিক্ষণ দেবার মতো এত সময় কোথায়? ছুরি-বটি দিয়ে কাটাকুটি করতে যতটা সময় লাগে তা বরং অন্য কাজে কিংবা অবসরে কাটানো যায়। তাই তো রান্নাবান্নার কাজকে দিনকে দিন সহজ করে দিচ্ছে নানা আধুনিক সরঞ্জাম। 5-10 জনের সংসারে পেঁয়াজ, মরিচ আর সবজি কাটাকুটিতে যেখানে আটঘাট বেঁধে নামতে হয়, সেখানে এমন সরঞ্জাম দিয়ে তা হয়ে যায় কয়েক সেকেন্ডেই। তাই প্রতি বছরই বাণিজ্য মেলায় বাড়ছে এর চাহিদা। আসলে এখন তো সবাই কর্মজীবী হয়ে গেছে, যার জন্য মনে হয় এখন যে যত শর্টকাটে সব কাজগুলো করা যায়। এখন বটিতে বসে ছেলা কাটা ঝামেলা, যার জন্যই সবাই এখন এগুলোই বেছে নিচ্ছে। প্রথমত পেঁয়াজ কাটাও বাবার চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে শেষ। এই জন্য পেঁয়াজ কাটার জন্য প্যাকেজটাই পুরা নিয়ে হচ্ছে। বাণিজ্য মেলায় কিচেন সরঞ্জামের পসরা বসিয়েছে মূলত দেশের বাইরের কিছু প্রতিষ্ঠান। 500 থেকে 1000 টাকায় মিলছে 8 থেকে 10টি আইটেম। এসব সরঞ্জাম রান্নাবান্নাকে কেবল সহজই করে না, খাবারে আনে বাহারি নকশাও। स्लाइजर है, ये सलाद बनाता सारे स्लाइजर है। ये फिंगर चिप्स के लिए होता है, ये फिंगर चिप्स बनाएगा ये सब। ये पिलर छीलने के लिए होता है, ये टमाटो स्लाइजर होता है, ये कुछ करने के लिए होता है। ये सब सेट देते हैं पूरा। इसमें 1 पीस में 7 पर्सन ये आपका डिजाइन होगा, पटेटो का चिप्स होगा, कैरेट स्लाइस होगा। বিক্রেতারা জানান, ক্রেতাদের প্রয়োজনের কথা মাথায় রেখে প্রতি বছর বাণিজ্য মেলার এসব স্টলে যুক্ত হচ্ছে রান্নার নতুন নতুন সরঞ্জাম। সুস্মিতা ফেরদৌসি, চ্যানেল 24, ঢাকা।
দর্শক, ব্লেজ লাইটিং সলিউশনস বিজনেস 24 ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সাথে থাকুন, ফিরছে একটু পরে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ব্লেজ লাইটিং সলিউশনস বিজনেস 24। শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হয়েছে পুঁজিবাজারের কার্যক্রম। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে 55 পয়েন্ট আর লেনদেন বেড়েছে প্রায় 200 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে 172 পয়েন্ট, তবে লেনদেন সামান্য কমেছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির কার্যক্রম। প্রধান সূচক ডিএসইএক্স 55 পয়েন্ট বেড়ে হয়েছে 5477 পয়েন্ট, আর লেনদেন গত কার্যদিবসের তুলনায় 197 কোটি টাকা বেড়ে হয়েছে 1856 কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 139টির, কমেছে 170টির, আর অপরিবর্তিত ছিল 19টির দাম। লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো বেক্সিমকো, বারাকা পাওয়ার লিমিটেড, লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইফাদ অটোজ লিমিটেড। সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। সিএসির প্রধান সূচক সিএএসপিআই 172 পয়েন্ট বেড়ে হয়েছে 16,870 পয়েন্ট, আর লেনদেন গত কার্যদিবসের তুলনায় 1 কোটি টাকা কমে হয়েছে 105 কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 136টির, কমেছে 120টির, আর অপরিবর্তিত ছিল 15টির দাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবারে আন্তর্জাতিক বাণিজ্যের খবর। ভারতে বাতিল হওয়া নোটের 97% ফেরত এসেছে দেশটির ব্যাংকগুলোতে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এই তথ্য দিয়েছে। এতে বলা হয়েছে, ফেরত আসা টাকার মূল্যবান 14,90,000 কোটি রুপি, যা বাতিল হওয়া নোটের 96.5%। তবে 54,000 কোটি রুপির বাতিল হওয়া নোট এখনও ফেরত আসেনি। গত 8 নভেম্বর 500 ও 1000 রুপির নোট প্রত্যাহারের ঘোষণা দেয় ভারত সরকার। এতে বাজারে প্রচলিত অর্থের 86% বাতিল হয়ে যায়, যার মূল্য 15,44,000 কোটি রুপি। 13 জানুয়ারি সাপ্তাহিক পরিসংখ্যানে আরবিআই জানায় 6 জানুয়ারি পর্যন্ত 8,98,000 কোটি রুপির নগদ অর্থ বাজারে প্রচলিত ছিল। স্যামসাংয়ের প্রধান নির্বাহী লি জে ইয়াংকে দুর্নীতির দায়ে গ্রেফতারের আদেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার বিশেষ আদালত। রোববার দেশটির আদালত এই সিদ্ধান্ত দেন। প্রসিকিউটররা দীর্ঘ তদন্তে জানান, 2015 সালে দেশটির অভিশংসিত প্রেসিডেন্ট পার্ক গিউন হেই এর আটক বন্ধু চো সুন সিলের বিভিন্ন ফাউন্ডেশন ও কোম্পানিকে $25 বিলিয়ন দিয়েছে স্যামসাং। আরও অভিযোগ আছে, স্যামসাংয়ের দুটি প্রতিষ্ঠানের একত্রীকরণ প্রক্রিয়ায় দেশটির ন্যাশনাল পেনশন ফান্ডের সমর্থন নিশ্চিত করতে ওই অর্থ ঘুষ দেয় কোম্পানি। গেল ডিসেম্বর থেকে এই বিষয়ে তদন্ত চলছে। এর আগে গেল সপ্তাহে দীর্ঘ 20 ঘন্টা স্যামসাং প্রধান লিকে জিজ্ঞাসাবাদ করে প্রসিকিউটররা। তবে এ রায়ের ব্যাপারে এখনই কিছু জানেনি স্যামসাং। দর্শক, শেষ করবো এখনকার আয়োজন, তার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ব্যাংক খাতে অলস পড়ে আছে প্রায় 6,700 কোটি টাকা। ঋণ উদারীকরণের ফল, বলছেন ব্যাংকাররা। চুরির টাকা নিয়ে বাহাদুরি করছে রিজার্ভ ব্যাংক, বললেন অর্থমন্ত্রী। সুরাহা না হওয়া পর্যন্ত তদন্ত রিপোর্ট প্রকাশ না করার ঘোষণা। আবারও ভারতীয় ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান এফবিসিসিআইয়ের। প্রকৌশল ও তথ্য প্রযুক্তি খাতে আগ্রহ প্রকাশ। দর্শক, ব্লেজ লাইটিং সলিউশনস বিজনেস 24-এর এখনকার আয়োজন এটুকুই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।